নমস্কার বন্ধুরা, রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে জানাই রহস্যধারা চ্যানেলে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের এই ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন দেবজিৎ চক্রবর্তী। এই ঘটনাটা সরাসরি দেবজিতের সাথে ঘটেনি, এটা ঘটেছিল ওর স্কুলের একজন বন্ধুর সাথে, এবং সেটা ও সেই বন্ধুর মুখ থেকেই পরে শুনেছিল। আর সেই শোনা ঘটনাটাই আজ ও আমাদেরকে লিখে পাঠিয়েছেন। চলুন তাহলে আর দেরি না করে এবার দেবজিতের পাঠানো ঘটনাটা একটু শুনে নেওয়া যাক। আমার নাম দেবজিৎ চক্রবর্তী, আর আজ যেই ঘটনাটা আমি আপনাদের বলবো সেটা আমি আমার স্কুলের এক বন্ধুর মুখ থেকে শুনেছিলাম। তাই আমি যেভাবে ঘটনাটা শুনেছিলাম আমি ঠিক সেইভাবেই ঘটনাটা আপনাদের শোনাচ্ছি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগে আমার সাথে ঘটেছিল। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। একদিন দাদু আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের সবাইকে সেখানে আসতে বললেন। কিন্তু সেই সময় আমার বাবার বাড়িতে কিছু পারিবারিক অসুবিধা চলছিল, তাই মা দাদুকে বললেন যে তারা কেউই এই বিয়েতে অংশগ্রহণ করতে পারবেন না। তখন সব শুনে দাদু মাকে বললেন যে যদি তারা এই বিয়েতে নাও আসতে পারেন তাহলে তারা যেন আমাকে দাদুর সাথে যাওয়ার অনুমতি দেয়। এই কথায় মা বাবা কেউ কোনো আপত্তিই করলেন না এবং আমাকে দাদুর সাথে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। বাবা মার থেকে অনুমতি পাওয়ার পরই আমি মহা আনন্দে আমার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে দাদুর সাথে রওনা দিলাম। কিন্তু দাদুর বাড়িতে যাওয়া মাত্রই দিদা দাদুকে আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য নিষেধ করলেন। দাদু অনেক করেই দিদাকে বোঝাতে লাগলেন, কিন্তু তবুও দিদা কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ অনেক কষ্টে দাদু দিদাকে বোঝালেন এবং দিদা রাজি হলেন। এরপর আমি আর দাদু একটা নির্দিষ্ট দিনে যাওয়ার জন্য তৈরি হলাম। যেখানে বিয়েবাড়িটা ভাড়া করা হয়েছিল তার থেকে কিছুটা দূরেই দাদুর এক দুঃসম্পর্কের বোনের বাড়ি ছিল, আর আমাদের থাকার ব্যবস্থাও সেই বাড়ির মধ্যেই করা হয়েছিল। আমি যখন সেখানে পৌঁছালাম দেখলাম একটা পুরনো আমলের বিশাল বড় দোতলা বাড়ি। বাড়ির প্রত্যেকটা রুমই আমাদের সাধারণ রুমের থেকে অনেকটা বড় ছিল, আর তার সাথে ছিল বিশাল বড় বড় জানলা। কিন্তু আশ্চর্যের কথা হলো এই এত বড় বাড়িতে মাত্র 3 জন মানুষ থাকেন। আমার দাদুর বোন, যার বয়স প্রায় 70 বছরের মতো হবে, আর একজন দারোয়ান ও একজন কাজের মহিলা। দাদুর বোন সম্পর্কে আমার পিসি দিদা হন। আমি তাকে বললাম যে এত বড় বাড়িতে আপনি কিভাবে একা থাকেন, আপনার ভয় করে না? কিন্তু উনি আমাকে বললেন যে এখানে একা থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে। তাছাড়াও সারাদিন পুজো পাঠ করেই তার সময় কেটে যায়। আমি তার সাথে অনেকক্ষণ ধরেই গল্প করি। তারপর আমি তাকে বলি যে আমি এই পুরো বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। এই কথা শুনে উনি আমাকে বললেন যে তুমি একা যেও না, কাজের মাসিকে সঙ্গে নিয়ে যাও। তাই আমিও ওনাকে সঙ্গে নিয়েই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা ছিল খুব বড়, দেয়ালে পুরনো আমলের কারুকাজ, দরজা জানলাও বেশ কারুকার্যময়। বাড়ির পিছন দিকে ছিল একটা বিশাল বড় বাগান। আমি সেখানে গিয়েও ঘুরে দেখলাম। বাগানে অনেক রকমেরই গাছ ছিল। সত্যি কথা বলতে এত সুন্দর বাগান আমি আগে কখনো দেখিনি। সবচেয়ে মন কাড়া দৃশ্য ছিল বাগানের সেই পেয়ারা গাছ, যার ওপর প্রচুর বড় বড় পেয়ারা ঝুলছিল। কিন্তু এত কিছুর পরও আমি খুব অবাক হয়ে গেলাম এই দেখে সমস্ত গাছের আশেপাশে জায়গাগুলো খুব পরিষ্কার, কিন্তু পেয়ারা গাছের নিচে অনেক পেয়ারা পড়ে আছে। আমি সেই পেয়ারা গাছের নিচে গিয়ে পেয়ারা পাড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবগুলো পেয়ারাই আমার নাগালের অনেকটা উপরে ছিল। সেই দিন আমি আর কিছুই করলাম না। মনে মনে ভাবলাম যে পরের দিন একটা চেয়ার নিয়ে এসে পেয়ারাগুলো পারবো। তাই আমি সেই মাসিকে জিজ্ঞেস করলাম
যে এখানে কোনো বড় চেয়ার আছে। আমার কথা শুনে উনি বললেন যে ছাদে একটা বড় চেয়ার রাখা আছে। সেই দিন রাত্রে আমি ও দাদু নিমন্ত্রণ বাড়িতে গিয়ে অনেক মজা করলাম, কিন্তু পিসি দিদা আমাদের সাথে গেলেন না। উনি বললেন যে ওনার শরীরটা খুব একটা ভালো নয়, তাই উনি এতটা ধকল সহ্য করতে পারবেন না। এরপর রাত্রে আমি ও দাদু ফিরে এসে পিসি দিদার বাড়িতেই শুয়ে পড়ি। আমি মনে মনে ভাবি যে ভোরবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথম ছাদে গিয়ে চেয়ারটা নিয়ে আসব, তারপর গাছ থেকে পেয়ারা পেড়ে বাড়ির জন্য নিয়ে যাব। পরের দিন ভোরবেলায় যথারীতি আমার ঘুম ভেঙে যায় এবং আমি দাদুর হাত ঘড়িতে দেখলাম ভোর 4টে বাজে। আমি দেখলাম দাদু অঘরে ঘুমাচ্ছেন, তাই আমি আর দাদুকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে ঘরের বাইরে চলে এলাম। আমি যখন সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলাম তখন আমার মনে হলো আমার পিছনে কেউ যেন আছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু তবুও আমার মনে হতে লাগলো কেউ যেন আমার পিছনে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এই ভেবেই আমি ছাদের দরজাটার কাছে চলে এলাম। ছাদের দরজাটা বাইরে থেকেই বন্ধ করা ছিল, আর দরজার মধ্যে একটা গর্ত মতো ছিল যেটা দিয়ে পুরো ছাদটাই দেখা যেত। আমিও একবার সেই গর্তটা দিয়ে ছাদটা দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি সেই দিকে তাকাতেই দেখলাম জ্বলন্ত দুটো লাল চোখ আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দেখে আমি একটু ঘাবড়ে গিয়ে পিছন দিকে সরে গেলাম। তারপর ভাবলাম আমি ভুল দেখেছি। এটা ভেবে আমি আবার গর্ত দিয়ে তাকালাম, কিন্তু তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। এরপর আমি নিজেকে অভয় দিয়ে ছাদ থেকে চেয়ারটা নিয়ে আসলাম। তারপর চেয়ারটা পেয়ারা গাছের নিচে নিয়ে এসে দ্রুত চেয়ারে দাঁড়িয়ে পেয়ারাগুলো পাড়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, চেয়ারে দাঁড়ানোর পরও একটা পেয়ারাও আমার হাতের নাগালে আসছিল না। অবশেষে প্রচুর চেষ্টা করার পর আমার হাতে একটি পেয়ারা আসলো, কিন্তু সেই মুহূর্তেই আমার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আমি যখনই পেয়ারা পাড়তে লাগলাম তখন আমি গাছের ডাল থেকে আমার হাতটা সরাতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার মনে হলো যেন কেউ আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। আমি আমার হাতটা ছাড়ানোর প্রচুর চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারছিলাম না। আর সেই মুহূর্তেই আমি দেখলাম পেয়ারা গাছের ডালে সাদা শাড়ি পরা একটি মহিলা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সেই মহিলা তার হাত দিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সেই চোখের দৃষ্টিটা আমার দেখা ছাদের সেই চোখ দুটোর মতনই ছিল। নিজেকে ছাড়ানোর জন্য আমি অপ্রাণ চেষ্টা করতে লাগলাম, আর এদিকে আমার হাতে প্রচণ্ড ব্যথা হতে লাগলো। হাতের ব্যথার কারণে আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে লাগলো এবং একটা সময় পর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমার পাশে দাদু, পিসি দিদা ও বাড়ির সেই কাজের মাসিটা দাঁড়িয়ে আছে। এরপর আমাকে নিয়ে সবাই ঘরের ভেতরে চলে যায়। পরে আমি একটু সুস্থ হবার পর আমাকে সেই কাজের মাসিটা বলেছিলেন আমার পিসি দিদার বড় ছেলের বউ এই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং তারপর থেকেই মাঝে মাঝেই এই বাড়িতে ওনার উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু উনি কখনো কারোর কোনো ক্ষতি করেননি, আর এই কারণেই এখানে কেউ আর থাকতে চায় না। কিন্তু পিসি দিদা এইসব কথায় বিশ্বাস করেন না, তাই উনি এখনও এখানেই থাকেন। পরে দাদু আমাকে বলেছিলেন যে এই ঘটনার কথা আমার দিদা জানতেন, তাই উনি বারবার করে আমাকে এখানে নিয়ে আসতে দাদুকে বারণ করছিলেন। তো বন্ধুরা, দেবজিতের লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো। ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।